আজকের ভিডিওতে আমরা জানবো একজন ট্রাক ড্রাইভার এবং একটা পরীর প্রেম এবং বিয়ের এক সত্য ঘটনা। ঘটনাটি শুনলে আপনাদের কাছে হয়তো অসত্য মনে হতে পারে, তবে জিন পরি যে সত্যিই মানুষকে দেখা দেয় এবং মানুষের সঙ্গে থাকে সেটা আপনারা এই পুরো ঘটনাটি শেষ পর্যন্ত শুনলে অবশ্যই বিশ্বাস করবেন। সেহেতু আমি অনুরোধ করব ঘটনাটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব ট্রাক ড্রাইভার মাসুদের জীবনের ঘটনায়। আমি মাসুদ, পেশায় একজন ট্রাক ড্রাইভার। আমার নিত্যদিনের পেশা হচ্ছে ট্রাক ড্রাইভারি করা। বেশিরভাগ সময়ই রাত্রেবেলায় আমি ট্রাক নিয়ে যাতায়াত করতাম। আমার নাম মাসুদ এবং আমার হেল্পার এনামুল। আমরা দুজনেই ম্যাক্সিমাম টাইমে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়াতাম। একজন ট্রাক ড্রাইভারের জীবন কিরকম হয় সেটা আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন। সেহেতু রাত বেড়াতেই আমাদের বিচরণ বেশি ছিল এবং ওই সময় এরকম একটা আজগুবি ঘটনা আমার সঙ্গে ঘটে যা কিনা আমার জীবনের সাক্ষী হয়ে থাকে এবং এরকমটাও যে হতে পারে সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। ঘটনাটি আজকে থেকে প্রায় 6 থেকে 7 বছর আগের ঘটনা। সেই সময়ে আমি হাইওয়ে রুটে ট্রাক চালাই। বেশিরভাগ সময়ই আমি মাল নিয়ে উত্তরবঙ্গে যাই, কারণ ওদিকের মালের খ্যাপ একটু বেশি পাওয়া যায়। ওদিকে আলু ট্রাক অথবা বিভিন্ন সবজি ট্রাক ভরে আনতে সুবিধা হয়, এই জন্য ওইদিকেই বেশি যেতাম। আমি অনেক সময় অন্যদিকে যেতাম, তবে উত্তরবঙ্গের রাস্তাটা আমার বেশি জানা ছিল এবং বেশি আমি যেতাম ওইদিকে। আমার যে হেল্পার ছিল ওর নাম ছিল এনামুল। এনামুল আমার সঙ্গে সবসময় থাকতো। যেদিনকে ঘটনাটি সূত্রপাত ঘটে সেদিন ছিল এক পূর্ণিমা ভরা রাত। সেই রাতে আমি এবং এনামুল মাল আনলোড করতে গিয়েছিলাম রংপুরের একটি বাজারে। সেখানে মাল আনলোড করা শেষে আমরা বেশ খানিক্ষণ রেস্ট করেছিলাম, কারণ মাল আনলোড করতে টাইম লেগেছিল প্রায় অনেকক্ষণ। রাত তখন 2টা-2:30 হবে। ভেবেছিলাম যে এই রাত্রেবেলা রওনা না দিয়ে একদম সকাল সকাল রওনা দিব, যার কারণে এখানে বেশ কিছুক্ষণ রেস্ট করে তারপর রওনা দিব। তাই বলে চায়ের দোকানে বসলাম, বসে খাওয়া দাওয়া করলাম, কিছু খাওয়া দাওয়া করে চাটা খেয়ে তারপর ভাবলাম যে চলে যায়। এখন অনেকটা ভোর হয়ে আসছে, সামনে প্রায় 3টা বাজে তখন। তো এখন রওনা দিলে ভালো হবে। তো আমি এবং এনামুল ট্রাকে উঠলাম। ট্রাকে ওঠার পর ট্রাক চলতে শুরু করলো। তো রাত তখন 3টার কাছাকাছি হবে। বাজার থেকে আমরা অনেকটা বাইরে বেরিয়ে এসে পড়েছি। তো ওই মুহূর্তে হঠাৎ করে মনে হলো যে পিছনে কোনো একটা জিনিস হচ্ছে গিয়ে আটকানো হয়নি, দুলদুল করছে। হয়তো ডালি ঠিক মতো আটকানো হয়নি বা ঢাকনা ঠিক মতো আটকানো হয়নি, যেটা কিনা শব্দ করতেছে। তো আমি তখন এনামুলকে বললাম, কি রে বেটা, তুই কি করে আসছিস? এরকম শব্দ হচ্ছে, তুই যা পিছনে গিয়ে একটু লাগাই দিয়াই, পিছনে এরকম শব্দ দিলে গাড়ি চালানো যায় নাকি? এনামুল তখন বললো, ওস্তাদ আমি এই ফাঁকা রাস্তায় একা একা নামতে পারবো না, আমার ভয় লাগে। তো আমি তখন বললাম যে ভয় লাগার কি আছে রে বেটা, তুই যা নাম, আমি দেখতেছি। তো আমি তখন নিচে নামলাম আর এনামুল তখন সামনে গেল। আমি তখন একটা সিগারেট ধরাইছি মাত্র, টায়ারের পাশে দাঁড়ায় আছি, আর এনামুল পিছনে গিয়ে ডালা দেখতে লাগলো। তো দেখলো কি যে সত্যি ডালার এক পাশটা হচ্ছে গিয়ে ভালো মতো লাগেনি, যার কারণে ঠক শব্দ হচ্ছিল, ঘটনা শব্দ হচ্ছিল। তো এনামুল 2টা ডালা অ্যাডজাস্ট করতে গেলে 2টাই খুলতে হবে। তো প্রথম হচ্ছে গিয়ে 2টা, এই পাশেরটা খোলা ছিল, ওইটা টান দিয়ে খুললাম, আর হচ্ছে গিয়ে পরবর্তী পাশটা ওইটাও এনামুল খুললো টান দিয়ে। এবং খোলার পর সে যখন ডালাটা নিচের দিকে নামালো তখনই পেছন থেকে ওরে বাবা গো মাগো বলে একটা শব্দ আসলো। তো ওইটা শোনার পর আমি মনে করছি যে হয়তো গেছে, ওই শয়তানটা ডালা নিচে পড়ে তো মাথাটা তো ফাটাইছে। তাই বলে আমি গিয়ে দেখি যে হা করে ট্রাকের ভিতরের দিকে তাকায় আছে এবং ট্রাকের ভিতরের দিকে তাকায়া ও অবাক হয়ে আছে। আমি বললাম, কি হয়েছে? তো তখন বললো, ওস্তাদ ওইদিকে দেখেন। তো আমি তখন হা হয়ে হাতের সিগারেটটা ফালাই দিয়া ওইদিকে তাকাইলাম এবং অন্ধকার যেহেতু ছিল, আমার হাতে লাইট ছিল, তো আমি লাইটটা তখন মারলাম তার মুখের দিকে। আমি দেখলাম কি যে ট্রাকের ঠিক মাঝ বরাবর একটা মেয়ে বসে আছে এবং মেয়েটার চুলগুলো হুবলো ছুবলো, তার পরনে একটা লাল রঙের শাড়ি এবং হাতে বেশ সুন্দর কারুকার্য করা, মানে মেহেদি টেহেদি দেওয়া বা আলতা দেওয়া। এরকম দেখে মনে হচ্ছে কোনো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে এরকম। এবং বৃষ্টিতে ভিজেছে, কারণ হচ্ছে গিয়ে একটু আগে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে হয়তো ভিজে গিয়েছে, এই জন্য তার চুল এবড়ো থেবড়ো আর মুখের গঠন সমস্ত কিছু অন্যরকম।
আমি তার দিকে লাইটটা মারার পরে সে হাত দিয়ে তার চোখের উপর লাইটটা করলো, মানে ঠেকালো আর কি। তো আমি খানিকটা সামনে গিয়ে বললাম কি যে, এই এই মেয়ে তুমি কে এবং এখানে কি করছো? সে কোনো উত্তর দিল না। আমার হেল্পার বেশ ভয় পেয়েছে সেটা দেখিয়ে বোঝা যাচ্ছে। তো আমি বললাম কি যে, ভয় পাওয়ার কিছু নেই, সম্ভবত কোনো জায়গা থেকে উঠছে, আমরা কি কোনো জায়গায় দাঁড়াইছিলাম? তখন ওই হেল্পার বললো কি যে, ওস্তাদ তেল নেওয়ার জন্য পাম্পে দাঁড়াইছিলাম না, সম্ভবত এখান থেকে উঠছে। কিন্তু ও কি চায়? ও এরকম ট্রাকের ভিতরে উঠে বসে আছে কিসের জন্য? তখন আমি তাকে বললাম যে, চুপ থাক, আমি দেখি কি বলে। তো আমি একটু করে ট্রাকের উপর উঠলাম, উঠে লাইটটা মেরে তার কাছাকাছি আগায় গেলাম। তো সে তখনও চুপচাপ সেখানে বসে আছে, একদম ট্রাকের একদম মাঝ বরাবর। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে, তোমার নাম কি? আর তুমি এখানে এরকমভাবে বসে আছো কিসের জন্য? কি সমস্যা তোমার? তো মেয়েটি তখনও এক দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। মেয়েটির চেহারাটা একটু ভিন্ন গঠনের, আমাদের বাঙালিয়ানা মেয়েদের মতো মনে হয় না। আর সেই সাথে তার কানগুলো একটু লম্বা উপরের দিকে, এরকম কানওয়ালা মেয়ে আমি এর আগে কোনোদিন দেখিনি। আর তার চুলগুলো বেশ লম্বা, দেখে মনে হচ্ছে বেশ সুন্দরী। তো আমি তখন তাকে বললাম যে, তোমার কি সমস্যা, তুমি বলো, কোনো কথা বলছো না কিসের জন্য? বাড়ি কোথায়? এখানে কিভাবে আসছো? তো এনামুল তখন বললো, ওস্তাদ চলে আসেন, এটা কোনো মানুষ না, এটা ভূতপ্রেত ছাড়া আর কিছু না। কারণ রাত্রেবেলা এরকম গভীর আমাবস্যা রাতে ভূতপ্রেত ছাড়া আর কি আসবে? ততক্ষণে মেঘে চারিদিকে ঢেকে আছে, বৃষ্টি মনে হয় আরেকবার আসবে সেরকম মনে হচ্ছে। তো আমি বললাম, চুপ থাকতো তুই, আমি জিজ্ঞেস করে দেখি। তো মেয়েটাকে আবার জিজ্ঞেস করলাম যে, কি হয়েছে, কিছু বলছো না কিসের জন্য, কি সমস্যা? তো সে কোনো কথা না বলে পেছন থেকে সরে যেতে লাগলো। তা আমার মনে হলো যে সে ভয় পাচ্ছে এবং ভয়ে সে চুপচাপ বসে আছে। তাই বললাম কি, আচ্ছা ঠিক আছে, শোনো, কথা যেহেতু বলতেছো না, আমি তোমাকে ট্রাকে থেকে তো নামাই দিতে পারবো না। এক কাজ করো, তুমি যেখানে যাওয়ার আগে নাইমা যেও, ঠিক আছে? আমরা তো ঢাকায় যাচ্ছি, ঢাকায় যাওয়ার আগে যেখানে তোমার ইচ্ছা সেখানে তুমি নাইমা যেও। আর নেমে গেলে তখন আমরা কিছু বলবো না, ঠিক আছে? এই এনামুল ডানা লাগা। তো ডালা ও লাগাই দিল, আমি দুজন ধরাধরি করে ডালা লাগালাম। তো মেয়েটা তখনও সেই ইসের মাঝখানে বসে আছে, কোনো কথা বলে না, কিছু করে না, চুপচাপ সেখানে বসেই আছে। তো আমি তখন গিয়ে ও সামনে এসে ট্রাক চালাতে শুরু করলাম। তো আমাদের ট্রাকের যে চেম্বার ছিল, চালানোর চেম্বার, ওইটা দিয়ে পেছনের সাইডে দেখা যেত। তো এনামুল বারবার উকি দিয়ে দেখতেছিল যে মেয়েটা কি করে। তো প্রথমবার উকি দেখি যে মেয়েটা চুপচাপ বসে আছে। তো তখন বাইরে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে ভিজতেছে, ওরকমে বসে আছে। তো আমি তখন বললাম যে, এরকম মেয়েটা বৃষ্টিতে ভিজতেছে, ঠান্ডা ঠান্ডা না লেগে গেলে হয়। আর কি হবে না হবে ভিজুকা, আমাদের কি কথা টথা কিছু বলে না, পরিচয় দেয় না। রাত যদি চেকিং পুলিশ আটকায়, তখন তো উস্তাদ আমরা বিপদে পড়ে যাবো, তখন কি হবে? তো আমি বললাম কি যে, তাও তো ভালো কথা বলছিস, কি যে করব, এখন নামায় তো দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, চেকিং পুলিশ এত রাত কাবলে আটকাবে না, আর এখনো বহুত সময় আছে সামনে। তারপরে আমরা একটুখানি সামনে আগাতে শুরু করলাম। তো একটু সামনে গিয়ে হঠাৎ করে আচমকা, মানে বৃষ্টি তো অনেক জোরে শুরু হয়েছে, আর ভোর হতে এখন অনেক দেরি, 5টার আগে তো ভোর হবে না, মানে আলো ফুটবে না সকালের, 4:30 5টার আগে তো আলো ফুটবে না। তো ওই মুহূর্তে আচমকা ওই মেয়েটা খুব জোরে মানে ধাক্কাতে শুরু করলো, মানে আমরা যে চেম্বারে গাড়ি চালাচ্ছিলাম, আমাদের ড্রাইভিং সিটের পাশে পিছন সাইডে ধাক্কাতে শুরু করলো। তো ও তো তখন ভয় পেয়ে গেছে, ও তখন প্রায় ঘুমিয়ে পড়ছিল, ভয়ে লাফতে উঠছে, আমার বুকের ভিতরে ফান মেরে উঠছে। তাই আমি তখন ওই গ্লাসটা খুলে বললাম, কি হয়েছে, এখন কথা বলছো কিসের জন্য, এখন এখানে এসে গুতাগুতি করতেছো কেন? তো ও কোনো কিছু একটা দেখে ভয় পাচ্ছিল, পেছনে কোনো কিছু একটা মনে হচ্ছিল চোখে তাড়া করেছে, এরকম কোনো কিছু। তো আমি সঙ্গে সঙ্গে ট্রাকটা থামিয়ে আমি বললাম কি যে, কি হয়েছে, এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কিসের জন্য, চুপচাপ এখানে বসে থাকেন। তো মেয়েটা খুব আতঙ্কে ছিল এবং ভয় ছিল, সেটাই মনে হচ্ছে, কারণ হচ্ছে তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল। সে কথা বলতে পারে না, এতটুকু আমি আন্দাজ করে নিলাম যে সে কোনো কথা বলতে পারে না, কোনো কথা বলছিল না যেহেতু। তো আমি তখন নিচে নেমে আসলাম, নিচে নেমে এসে ছাতা একটা নিয়ে পেছন দিকে আসলাম। আস্তে আস্তে দেখি, আমি যখন নিচে নামছি, তার ন্যানো সেকেন্ডের মধ্যে ও চাকার কাছে এসে দাঁড়ায় আছে। এইরকমটা কখনোই সম্ভব না, ডালা পার হয়ে, তাও একটা মেয়ে মানুষের পক্ষে নেমে এই কোনা পর্যন্ত আসতে অন্তত পক্ষ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কিন্তু আমি জাস্ট খালি ড্রাইভিং সিট থেকে নিচে নামছি ছাতাটা নিয়ে, নিচে নেমে পাশের দিকে তাকিয়ে আচমকা হয়ে আমি তো ভয় পেয়ে সামনের দিকে তাকাইছি। এই মেয়ের পক্ষে তো এত দ্রুত এখান থেকে নামা সম্ভব না, এটা কি কোনো মেয়ে নাকি জঙ্গলি কোনো কিছু, আমি সেটাই বুঝতে পারলাম না। তো হাতে সিগারেট ছিল, সিগারেটটা ফেলে দিলাম, ফেলে দিয়ে বললাম কি যে, কী সমস্যা আপনার বলেন। তো ওই কথা বলার আগেই সে আমাকে ডিঙ্গিয়ে ড্রাইভিং সিটের পাশ দিয়ে ভেতরে উঠে বসে পড়লো, তার গায়ে থেকে তখন টপ টপ করে পানি পড়তেছে। আমি তখন চিৎকার দিয়ে বললাম, এই নামেন নামেন,
এর ভিতরে উপরে উঠে বসে আছেন, আপনার গা দিয়ে পানি পড়তেছে, এত পুরো ভিজায় ফেললেন। সে কোনো কথা বলতেছিল না, কাঁপতেছিল থরথর করে, মনে হচ্ছে যে তার শীত লাগতেছে অনেক। তখন কি করার, আমার গামছা যে ছিল সেই গামছাটা তাকে দিলাম। সেই গামছাটা করলো, গামছা দিয়ে শরীর মুছলো, চুল টুল মুছলো। তো তার পরনের শাড়ি যেটা ছিল সেটা তো একদম ভিজে চুপচুপ হয়ে আছে। তো এখন এরকম অবস্থায় তো তাকে আর এরকম রাখা যায় না, কি যে করবো কিছু বুঝতে পারতেছিলাম না। তো তাকে ওই পাশের সিটে বসতে দিলাম আর কি। সেখানে বসলো, সিটটা ততক্ষণে ভিজাই ফেলছে, শাড়ি পরে বসে আছে, শাড়িটা ভিজে চপচপ করতেছে। এখন কি বা করা যায়, এখন সকাল না হলে তো তাকে আর কোনো হিল্লে করা যাচ্ছে না। তো যে ভয় পেয়েছিলাম ঠিক তেমনই ভয় হলো, আমাদেরকে হচ্ছে চেকপোস্টে আটকালো। আর তখন রাত প্রায় 4টা বাজে, আজান দিয়ে দিচ্ছে, অনেক একটু পর আজান দিয়ে দিবে, আবার অনেক মসজিদে দিচ্ছে। তো আমাদের ভয় যেটা সেখানে আটকালো। এখানে চেকপোস্ট ছিল, পুলিশ চেকপোস্ট ছিল, সেই চেকপোস্টের এখানে আমরা হচ্ছে কি দাঁড়ানোর পরে পুলিশে এসে বলে কি যে কি আছে পিছনে, আমাকে যে স্যার ক্লার্ক পুরোটা খালি, আমরা ঢাকায় যাচ্ছি গাড়ি নিয়ে, এখান থেকে আমরা লোড পাই নেই, যদি পাই তাহলে নিয়ে যাব। তো বলে কি যে আমি তো তখন ভয় একদম সিটকে আছি, কারণ সামনে মেয়ে, পুলিশে কিছু বলে না বলে। তো সে তখন বলে কিছু তুই নাম। ওকে কিন্তু দেখা যাচ্ছিল মেয়েটাকে, কিন্তু পুলিশে কিছুই বললো না। আমি জাস্ট অবাক হলাম যে একটা মেয়ে সামনে বসে আছে ভিজে চুপচুপ হয়ে, পুলিশে কিছু বললো না, এটা তো অবাক করার মতো বিষয়। আমি তখন হা হয়ে আবার ড্রাইভিং সিটে এসে বসলাম এবং উঠে চলে গেলাম। তো এনামুল বললো কি যে ওস্তাদ বেঁচে গেছি, পুলিশে মনে দেখে নাই। তাই আমি বললাম কিছু দেখে নাই, আবার দেখো কিছু বলে নাই, সম্ভবত শুকনা টুকনা খাইছে, এই জন্য কিছু বলে নাই, দেখলে অবশ্যই বলতো। তারপর গাড়ি নিয়ে আমরা চালাতে শুরু করলাম। তো ওই সময় একটা ফোন আসলো আমাদের কাছে, সামনেই বগুড়া থেকে কিছু মাল নিতে হবে, আমরা তখন বগুড়া পর্যন্ত আসি নাই। তো বগুড়া থেকে মাল নিয়ে ঢাকা আসতে হবে। তো ওস্তাদ ফোন দিয়ে জানাইলো, তো আমি সেখানে গেলাম। যাওয়ার পর বগুড়া বাজারে নামলাম। তো যে বাজার থেকে মাল নিতে হবে সেখানে গিয়ে নামলাম। নামার পরে দেখি যে মেয়েটা একদম শীতে আছে, একদম শীতে ঘুমায় পড়ছে। তো আমি তখন তার গায়ে হাত দিয়ে ডাকলাম, তো সে কোনো এক প্রকার ফাল দিয়ে উঠলো। তাকে বললাম কি যে আপনি কোথায় যাবেন ভাই, আপনি তো কিছু বলতেছেন না, আপনার বাড়ি কোথায়, কিছু বলেন। তো ওই মুহূর্তে সে কোনো কথা বললো না, সে ট্রাক থেকে নেমে গেল। নেমে হচ্ছে গিয়ে ওইখানে যে ধাবা ছিল সেই ধাবার এখানে গিয়ে বসে পড়লো চুপচাপ। তো আমরা তো এখানে খেতে নামছি, আমরা ওইখান থেকে যা খেয়ে আসছি, নাস্তা টাস্তাগুলোতে পেট ভরা নাই। এখন মাল আনলোড হবে, বাজারের একটা দোকানে আমরা বসলাম। তো আমাদের পেছন মেয়েটা এসে বসলো, তখন তার গায়ের সেই পোশাকটা তখন ভিজে চুপচুপ করতেছে। তো কি করবো কিছু বুঝতে পারতেছি না, বুঝে ওঠার আগেই সেখানে বসে আমরা যে খাবার অর্ডার করছিলাম সেই খাবারগুলো নিয়ে কপ কপ করে খেতে শুরু করলো, এবং এত দ্রুত খাচ্ছিল যে ন্যানো সেকেন্ডে আমাদের সমস্ত খাবার সে শেষ করে ফেললো। আমি বললাম এত খেতে লেগেছে আপনার, ভাই আর কয়েকটা খাবার প্লেট দিয়েছেন তো। তো দিয়ে আমি এবং এনামুল ওর সঙ্গে কথা বলতেছিলাম। তো এনামুল তখন বললো কি যে ভাই আজকে আমাদের টাকা পয়সা সব শেষ করে ফেলবে, যে খাওয়া খাইতেছে। তো কথা বলার পর যে আমাদের ওইখানে দিয়ে যাচ্ছিল আর কি খাবার, তিনি বললেন কি রে ভাই কার সাথে কথা বলতেছেন। তো বললাম কি যে কেন দেখতেছেন না, এই যে সামনে বসে আছে, আপনার কি চোখে নেবা হয়েছে নাকি, আপনারা কেউ কিছু দেখতে পারতেছেন না। তো তখন সেই ওয়েটার বললো কি যে কই কাউকে তো দেখতে পাচ্ছি না, আপনাদের চোখে নেবা হয়েছে, আপনারা যে দুইজন কি করতেছেন সেই সময় ধরে কার সাথে যে বকবক করতেছেন। তো আমি তখন মনের ভিতরে একটা শঙ্কা জাগতে শুরু করলো, কি রে ভাই কার সঙ্গে কথা বলতেছি বা কি বৃত্তান্ত, কিছুই তো বুঝতে পারতেছি না। আপনি কে রে ভাই, আপনি কোনো কথা বলতেছেন না, আবার কারো দেখা দিচ্ছেন না, আপনি কোনো ভূত প্রেত নাকি। তখন ইনামুল বললো ওস্তাদ সত্যি মনে হয় একটা প্রেত বা ভূত হতে পারে, আমরা এই বালটা উঠেছি গাড়িতে। তখন আমি বললাম ভাই চুপ থাক, মেয়ে মানুষ এসব কথা বলতে হয় না। তো সে খাওয়া দাওয়া শেষ করে আমাদের সামনে চুপচাপ বসে রইল। তো তার পরনে যে ভেজা কাপড় ছিল সেই ভেজা কাপড়টা তাকে পরতে দিতে পারি না। তো আমার লুঙ্গি এবং শার্ট ছিল, সেই লুঙ্গি এবং শার্ট হচ্ছে গিয়ে তাকে পরতে দিলাম। পরে হচ্ছে গিয়ে ততক্ষণে তার ঠান্ডা লাগাই ফেলছে, অলরেডি সর্দি লেগে গেছে। তো লুঙ্গি এবং শার্টটা পরতে দিলাম, সে পরলো, ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসলো, এবং তার যে শাড়ি ছিল সেই শাড়িটা হচ্ছে ট্রাকে শুকাতে দেওয়া হলো। তো মাল আনলোড হতে হতে তখন প্রায় ভোর 6টা-7টা বেজে গেছে, লোড হতে হতে 6টা-7টা বেজে গেছে, মালগুলো নিয়ে ঢাকা পৌঁছাইতে হবে। তো মাল নিয়ে হচ্ছে গিয়ে ঢাকা গেলাম, ঢাকা গিয়ে মাল আনলোড করলাম। তো মেয়েটা ততক্ষণ আমার সঙ্গে আছে, তো তাকে কিছু জামা কাপড় কিনে দিতে হবে, নাহলে তো এরকম অবস্থাতে সে চলাফেরা করতে পারবে না। সে যে শাড়ি টাড়ি পরছে, তার শাড়িতে ময়লা হয়ে আছে বা ওইগুলো শুকায় নাই তখন পর্যন্ত, শুকায় গেলেও ও নতুন একটা জামা তাকে কিনে দেওয়া উচিত, কারণ তাকে যেভাবেই হোক পাইছি, এখন দিয়ে বিদায় করতে হবে, না হলে এই জিনিস কাছে রাখলে সমস্যা আছে। তো ওই মুহূর্তে আমার স্ত্রী যে ছিল সে আমাকে ফোন দিয়ে বললো কি যে মাসুদ কবে আসবা। আমি বললাম কি যে আসবো, দেখি কাল পরশু আসতে পারি কিনা। আমাদের তো ট্রাকের ব্যবসা, সে তো ট্রাকেই সবসময় থাকতে হতো, বাড়িতে যাওয়ার সময় সুযোগ খুব একটা হতো না। যদি নিজের এলাকায় ক্যাব নিয়ে যেতাম তাহলে হয়তো তখন হতো। তো
ও তখন বললো কিছু কবে আসবো, আমি বললাম কিছু আসবো 2 দিনের মধ্যে আসবো, কারণ অনেকদিন বাড়ি যাওয়া হয় না, বাড়িতে স্ত্রী আছে, সব মিলিয়ে বাড়িতে যাওয়া উচিত। এই কথা চিন্তা করে আমি ওকে বিদায় করলাম। ওকে যে শুনছো তোমার ভাবি যাইতে বলছে, আর এই অবস্থায় যদি তোমাকে নিয়ে, তোমার তো একটা যুবতী মেয়েকে, সুন্দরী মেয়েকে নিয়ে বাড়িতে উঠি, তাহলে তো আমাকে দুই দুই কোপ মেরে একদম আলাদা করে ফেলবে। তুমি দেখো তো ভাই, তুমি কোত্থেকে আসছো, কি করবা না করবে সেটা তুমি জানো, তুমি এখন তোমার পথ মাপো। তো সে কোনোভাবেই যাচ্ছিল না। তো তাকে হচ্ছে গিয়ে মার্কেট থেকে জামা কাপড় কিনে দিলাম, কিনে তাকে পরালাম। তো জামাটা খুব সুন্দর হয়েছিল, তার গায়ে খুব সুন্দর ফিট হয়েছে। তো সে পরে বেশ খুশি ছিল, হাসি দিল প্রথমবারের মতো। এরকম হাসি দিতে তারা কি এই গত রাত থেকে বা এই আজকে দুপুর পর্যন্ত দেখি নাই। তো সে হাসি দিল, হাসি দিয়ে আমাকে বললো কি যে মানে ইশারা দিয়ে বললো কেমন লাগছে। তাই বললাম ভালো লাগছে, তুমি তো ঠিকই বোঝো, কথাবার্তা সবই শোনো, তবে কথা বলো না কিসের জন্য। তো সে কোনো কথা বলো না, কথা না বলে সে পাশে একটা জায়গায় বসলো। তো আমি এবং এনামুল ভাবলাম যে এই বুঝি সুযোগ, এবার আমাদের পলাইতে হবে, আমরা কোনোভাবেই এখানে থাকতে পারবো না, আমাদের মাল আনলোড হয়ে গেছে, ট্রাক নিয়ে তাড়াতাড়ি পলা। তো তারপর আমি এবং এনামুল ট্রাকে উঠলাম এবং উঠে স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে ট্রাকটা বের করলাম। আমরা তো রাতের আগে ট্রাক বের করতে পারবো না ঢাকা শহর থেকে। তো এইখান থেকে একটু সামনে যেতে হবে, কোনো সার্জেন্ট টার্জেন্ট নাই, সেহেতু আমি ট্রাকটা টান দিলাম। তো ওই মুহূর্তে আমরা তো ভাবছি যে গেছে, আমরা আপদ থেকে মুক্তি পাইছি। তো ওইটা বলে আমরা হাসাহাসি করতেছিলাম। ওই মুহূর্তে আচমকা দেখি কি যে আমাদের যে আমরা যেখানে ঘুমাই ট্রাকে আর কি, পিছনে একটা সিট আছে, এটা সবসময় ঢাকা থাকে। তো ওইখানে মেয়েটা বসে আছে কাঁচামচু ধরে এবং আমাদের দিকে তাকায় আছে। তো আমি প্রথমে এনামল দেখে ভয় পাইছি, কারণ এনামল এখানে গেছিল শুইতে। তো দেখে কি যে ভেতরে মেয়েটা বসে আছে। তো এটা দেখে আচমকা আমিও তখন ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে বলি কি যে তুমি এখানে কিভাবে আসলে, এখানে ওঠা তো কোনো সুযোগই নেই, তোমাকে এখানে ওখানে বসে থাকতে। তো ও কোনো কথা বলছিল না, ও আসলে কোনো কথা বলে না, চুপচাপ এরকমভাবেই থাকে। কোনোভাবেই যেন ওকে কোনো কিছু করতে পারছিলাম না। ও আমাদের টাকা পয়সা নষ্ট করছিল, আমাদের থেকে বেশি খাচ্ছিল, তারপর জামা কাপড় কিনে দেওয়া। মেয়েটা যেরকম অলৌকিক কাজ কারবার করতেছে তা দেখে আমাদের সকলে মেজাজ খারাপ হয়ে গেল। আমি তখন বললাম, এই আপনি নামেন তো, ফাজলামি করতেছেন, আপনি সেই উঠছেন থেকে রংপুর থেকে, উঠে এখন পর্যন্ত আমাদের ট্রাক থেকে নামেন, আপনি কি চাচ্ছেন? আপনারা তো সবকিছু দিলামই, খাওয়াইলাম, কাপড় চোপড় কিনে দিলাম, এখন আপনি কি চাচ্ছেন? কোনো কথাবার্তা বলতেছেন না। এই কথা বলার পর সে খানিকটা কেঁদে ফেললো, মন খারাপ করে ফেললো। আমার আবার মনটা একটু নরম ছিল। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আপনি কানবেন না, আপনি বসুন ট্রাকে। এখন আপনার সমস্যা না জানলে তো আপনাকে আমি ট্রাকে নিয়ে ঘুরতে পারতেছি না, কি এক মুসিবতে পড়লাম বলেন তো। তো মেয়েটা তখন চুপচাপ ট্রাকের পেছনে পা গুটিয়ে বসে পড়লো। তো মেয়েটা যে অধিক সুন্দরী ছিল এবং সেই সাথে তার শরীর যে একদম যুবতী শরীর, সেটা বলার কোনো উপেক্ষা রাখে না। তবে আমি সেরকম কোনো মানুষ ছিলাম না বলে তার প্রতি হয়তো তখন পর্যন্ত ওরকম কোনো লালসা দেখায়নি, কারণ এরকম যুবতী মেয়েকে যে দেখবে সেই তার শরীর ভোগ করতে চাইবে। ঠিক তেমনটাই অন্য ট্রাক ড্রাইভার হলে তেমনটাই করতো। কিন্তু আমার বাসায় স্ত্রী আছে, এ বিষয়ে আমার জিরো অনীহা। কিন্তু তার দিকে তাকালে তো একটু অন্যরকম স্বাদ জাগেই, কারণ তার বুকে ওড়না নেই এবং তার শরীরটা বেশ যুবতী আর কি, যেটা আমি খোলামেলাভাবে বলতে পারছি না। তো আমি তখন নিজেকে সামলিয়ে পর্দাটা টেনে দিয়ে বললাম, আপনি ঘুমান, এত কথা না বলে এখন আমাদেরকে ঘুমাতে হবে, এখন বাইরে গিয়ে ঘুমাতে হবে, কি এক জ্বালার ভিতরে পড়ছি। তো তারপর আমি এবং এনামুল ট্রাকের পেছনে হচ্ছে গিয়ে সিট একটা পেতে সেখানে আমরা দুজনে ঘুমালাম। আর মেয়েটা তো এখানে ঘুমাইছে, গরমের ভিতরে ঘুমাইতে হয়েছে, কিছু করার নাই। তো ফোন আসলো সন্ধ্যার আগে আগে, বললো কি যে আজকে একটা ক্যাব নিয়ে যেতে হবে, আর আমরা 10টার আগে তো বের হতে পারবো না কোনোভাবেই। তো আমি তখন চিন্তা করলাম যে এই মেয়েকে নিয়ে যেভাবেই হোক থানায় দিয়ে আসতে হবে, থানায় না দিসলে এই মেয়ে কখনো যাবে না। তো আমরা সন্ধ্যার আগে আগে ট্রাক আমাদের লোডিং জোনে পার্ক করলাম এবং ট্রাকের মাল নিয়ে আবার সেদিকে যেতে হবে, আমাদের নীলফামারীর দিকে যেতে হবে আজকে। তো নীলফামারী জল ঢাকায় পৌঁছাতে হবে জিনিসটা নিয়ে। তো সেই জন্য ট্রাকে লোড হচ্ছে। তো আমি তখন বললাম যে ভাই, আপনি তো রংপুর থেকে আসছেন, আমরা তো আজকে রাত্রে আবার রংপুর যাব, নীলফামারী যাব। তো আপনি যে উদ্দেশ্যে এখান থেকে পালায় আসছেন সেই উদ্দেশ্যে তো আবার আপনি আমাদের সঙ্গেই যাবেন। ঢাকা শহরে আসছেন, কোনো আত্মীয় স্বজনের ফোন দেন, লাগলে আমার ফোন নেন, ফোন দিয়া তারপর আপনি তার বাসায় যান, আপনি শুধু শুধু আমাদেরকে পিছনে কেন পড়ে আছেন? মেয়েটা তখনও কোনো কথার উত্তর দিচ্ছিল না, শুধুমাত্র ঢপঢপ করে তাকিয়ে থাকে। ফোন যখন আগায় দিল, ফোনটা একটু এদিক ওদিক ঘুরে দেখা দিয়ে দিল, মানে সে এমন ভাব করলো যে ফোন কিভাবে চালাইতে হয় সে জানেই না, আর সে এই জন্য এই জগতে নতুন, কারণ সমস্ত জিনিস একটু একটু করে ঘুরে দেখতেছিল। আমি তো ভাবছি টাগলের পাল্লা পড়লাম নাকি, থানায় দিয়ে আসি। তারপর ও আমার যে হেল্পার আছে সে বলে কি, ওস্তাদ যদি থানায় দিয়ে আসেন তাহলে কি বলবেন যে এত দূর থেকে নিয়ে আসছেন, এরকমভাবে এত কিছু করছেন, যদি পুলিশে কিছু বলে? তো আমি বললাম কিছু বলবে না, চল ওরে নিয়ে থানায় চল। তাই বলে ওকে সামনে হাঁটার নাম করে থানার ভিতরে ঢুকলাম।
তো ও আমাদের সঙ্গে চুপচাপ করে ঢুকলো। ঢোকার পর আমি এবং এনামুল, আমি বসে আছি, এনামুল পিছনে দাঁড়ায় আছে এবং মেয়েটাকেও বাসা বসতে দিলাম। তো বসার পর বেশ খানিকক্ষণ পর ওইখানকার এসআই আসলো। আসার পর বললো কি যে আপনার কী সমস্যা বলেন। তাই বললাম কি যে স্যার খুব বিপদে আছি, এই যে একটা মেয়ে দেখতেছেন না আমাদের ট্রাকে সেই রংপুর থেকে উঠছে, আমরা তো দেখি নাই, ঢাকায় এসা দেখি যে আমাদের ট্রাকের পিছনে ঘুমাই আছে। এখন এই মেয়ে আমাদের কাছ থেকে যায়ও না, কিছু করে না, আপনি আমার মনে করেন না যে আমরা ধরে নিয়ে আসছি, সত্যি সত্যি আমাদের ট্রাকের পিছনে ছিল। তো ওই বললো কি যে কোন মেয়ে। আমি বললাম কি যে কোন মেয়ে মানে এই যে আমার পাশে বসে আছে। তারপর সে আমার মাথায় একটা থাপ্পড় দিয়ে বললো কি যে আমাদের কি পাগল মনে হয় আপনার, কোন জায়গা, কোন মেয়ে, কিসের মেয়ে। আমি বললাম কি যে এই যে পাশে বসে আছে দেখেন এই যে। তখন আমাকে একটা থাপ্পড় দিয়ে বললো কি যে সকালবেলা শুকনা টুকনা খেয়ে আসছিস নাকি, এরকম খারাপ শুকনা কোত্থেকে পাইছিস, এরকম ফালতু কথাবার্তা তো আমি জীবনও শুনি নাই, আমাদের কাজের কি কোনো দাম নাই। তাই বললো কি যে তুই যা এখান থেকে, নাহলে কিন্তু আমি জেলে বেরো দিব, ফালতু লোক কথাকার। তো আমার তখন ধোয়া হয়ে গেল মুখ। আশ্চর্যজনকভাবে মেয়েটাকে কেউ দেখতে পাচ্ছে না। তার মানে কালকে রাত্রেবেলা যে পুলিশ আমাদেরকে আটকেছিল সেও দেখতে পাইনি, আমাদের যে ধাবা মানে যেখানে আমরা খেতে বসেছিলাম সেও দেখতে পাইনি, এমনকি আজকের এই পুলিশও দেখতে পাচ্ছে না। তার মানে কি এই মেয়েটাকে কেউ দেখতে পাচ্ছে না। তখন আমি সিট থেকে উঠে পেছনে সরে গেলাম। আমি সত্যি সত্যি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এইসব। এনামুল সত্যি সত্যি বললো, ওস্তাদ বলছিলাম না এটা কোনো মানুষ না, এটা নিশ্চয়ই কোনো জিন পরি, না হলে এরকম ভাবে কেউ তারা দেখবে না কিসের জন্য। আমি এবং এনামুল তখন থানা থেকে দৌড়ে বেরিয়ে গেলাম, কারণ মেয়েটাকে দেখা যাচ্ছিল না, কেউ দেখতে পাচ্ছিল না। ইভেন আমাদের সঙ্গে যে একটা মেয়ে ঢুকেছে সেটা নাকি কেউই দেখতে পায়নি। আমি বাইরে এসে কনস্টেবলকে জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের সঙ্গে যে একটা মেয়ে আসছে আপনি দেখছেন? তো তিনি বললেন কি যে কই, আপনারা দুজনই তো ঢুকলেন, কাউকে তো দেখতে পাই নাই। মেয়েটা তখন থানার গেটের সামনে দাঁড়ায় আছে। তো ওই মেয়েকে দেখে তখন আমরা দুজনে ভয় একদম আমাদের গা শিরশির করে উঠলো এবং তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা ভয়ে তখন ওইখান থেকে চলে আসলাম দৌড়ে, কারণ সে প্রচণ্ড পরিমাণে ভয় পাইছি এবং ভয়ে মাথায় এসে সেখানে দাঁড়ায় একটা সিগারেট ধরালাম। তো ততক্ষণে ওই মেয়েটা, আমরা তো দৌড়ে আসছি, ততক্ষণে ওই মেয়েটা আমাদের পেছন সাইডে একটা জায়গায় দাঁড়ায় আছে এবং দাঁড়ায় আমাদের দিকে তাকায় আছে, বিশেষ করে আমার দিকে তাকায় আছে। তো এটা দেখে আমি এবং ইনামুল দুজনে চিৎকার মেরে উঠলাম ভয়ে। তো তখন আশেপাশে হাঁটার লোকজন আমাদের দিকে তাকাচ্ছিল অদ্ভুতভাবে। তো আমি তখন সিগারেটটা ফেলে দিয়ে চুপচাপ সেখানে বসলাম, কারণ মেয়েটা কোনোভাবে আমাদের পিছন ছাড়ছিল না। কী যে করবো কিছুই বুঝতে পারছিলাম না। তো সে আমার পাশে এসে বসলো। তো আমি তখন ভয় পেয়েছিলাম, ইনামুল তো ভয় একদম সিটকে আছে, আমাকে ধরে রাখছে। তো আমি তখন একটা সাহস জোগায় তাকে বললাম যে আপনি কে বলুন তো, এবং আপনি কি চাচ্ছেন আমাদের কাছে, আর আপনি এত দ্রুত ওইখান থেকে এখানে কিভাবে আসলেন, আপনি কি কোনো মানুষ না? তখন সে মাথা ঝাঁকালো যে না, সে কোনো মানুষ না। এই প্রথম সে ইশারায় কথা বলছে আমার সঙ্গে এবং আমি তাকে বললাম যে তাহলে আপনি কে, আপনি কি একটা জিন পরি? এই কথা বলতে সে মাথা নাড়ালো, বলল যে হ্যাঁ আমি একটা জিন পরি। তো আমি বললাম যে আপনি কথা বলতে পারেন না? সে বললো কি যে হ্যাঁ পারি। তারপর বললাম কথা বলছেন না কিসের জন্য তাহলে? সে তখন আবার মাথা নেড়ে বললো কি যে কথা বলতে চাই না, মানে কথা বলবে না এরকম কোনো কিছু, বা কথা বলার কোনো ব্রত আছে নাকি কি আছে কিছুই বুঝতে পারছি না। তবে তখন তাকে রেগে গিয়ে বললাম যে কথা বলছে না কিসের জন্য, কথা বলুন। তো তখন সে চুপচাপ রয়েছে, কোনো কথা বলো না। তারপর আর কি করার, তাকে সে চাইলেও আমাদের পেছন পেছন আসবে, না চাইলে আমাদের পেছন পেছন আসবে। এনামুল তো ভয় একদম সিটকায় আছে। তো এনামুল যখন শুনছে যে সে কোনো মানুষ না, একটা জিন পরি, ওই কথা শোনার পরেই তার মধ্যে একদম ভয় ঢুকে গেছে। সে বলতেছে ওস্তাদ আমি আপনার সাথে আজকে যাবো না। তাই বললাম কিছু যাবি না মানে কি বলতেছিস যাবি না, না গেলে কি হবে নাকি? তো এনামুল বললো সত্যি আমি আপনার সাথে আজকে যাবো না, আমি বাড়িতে গেলাম। তাই বলে ও উল্টা দিকে দৌড়, ও আর এখানেও নাই সেখানেও নাই, দৌড়ে বাড়ি চলে গেল। তো আমি বললাম কি যারা চল, ও কিছু করবে না, করলে তো করে ফেলতে এতক্ষণে, আর আমাদের পেছনে তো ছাড়তেছে না। তারপর আমি ওরে বললাম কি আচ্ছা ঠিক আছে তুই না গেলে নাই, আমি এখন যাবো, সাথে কিছু করার নাই। তারপর আমরা 10টার দিকে ঢাকা থেকে মাল নিয়ে বের হলাম। মেয়েটা আমার পাশেই বসেছিল। সত্যি কথা, আমার আড়তদার যে ছিল, তারপর আমার আশেপাশে যত লোকজন ছিল, মেয়েটা তো ততক্ষণ আমার পাশেই ছিল, আমার সাথেই ছিল। মেয়েটাকে কেউ দেখেনি, মানে কেউ যে তাকে দেখবে কেউ তার দিকে খেয়াল করেনি, কেউ তাকে দেখেও নি, আমার সাথেই ছিল, কেউ প্রশ্নও করেনি একটা। তার মানে সত্যি সত্যি মেয়েটাকে আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। এরপরে আচমকা আমি গাড়ি চালাতে শুরু করেছি এবং আচমকা দেখলাম মেয়েটা আমার সিট থেকে গায়েব হয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছিল যে মেয়েটা সত্যি কোনো জিন পরি এবং সে তার অলৌকিকভাবে গায়েব হওয়ার ক্ষমতা আছে। এবং বেশ খানিকক্ষণ পর আমি দেখলাম যে সত্যি আবার সে আমার সিটে ফিরে এসেছে। তো আমি তখন তাকে বললাম যে আপনার যদি ঘুম পায় আপনি পেছনে গিয়ে ঘুমাতে পারেন, ঠিক আছে,
আর যদি ক্ষুধা লাগে আমরা একটু পরে সামনে হোটেল আছে, হোটেল দাঁড়ায় খাবো। আসলে আমরা যেখানে খাওয়া দাওয়া করি কম খরচে, সেখানে আমি দাঁড়াবো। তো রাত তখন প্রায় 12টা হবে। 2 ঘন্টা গাড়ি চালাইছি, ঢাকা শহর থেকে বের হতে টাইম লাগছে একটু। তো টাঙ্গাইলের দিকে এসে আমি হচ্ছে গিয়ে তখন একটা হোটেলে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে সেখানে আমি এবং সেই মেয়েটা খাচ্ছি। তো ওই মুহূর্তে কেউ তো আমাকে দেখতে পাচ্ছে না। আমি তখন 2টার অর্ডার দিলাম। সে বলল যে আর কি কেউ আসতেছে? তাই আমি এত কথা না বলে নিয়ে আসো তো ভাই, এমনিতেই মাথা খিচকে আছে, যাও। তো উনি দুজনের খাবার নিয়ে আসলেন। তো আমার সামনে যে মেয়েটা বসে আছে, তো ও দেখলো কি যে অটোমেটিক্যালি সেই খাবার থেকে প্লেট থেকে খাবার সরে যাচ্ছে এবং কেউ একজন খাচ্ছে। তো ওইটা দেখে ও তখন ভয়ে একদম চিৎকার চেঁচামেচি করে চলে গেল এখান থেকে। তো ওইখানে তো আমার আর বসে থাকা হলো না। আমি দ্রুত খাওয়া দাওয়া শেষ করে বিলটা মিটায় চলে আসলাম, কারণ ও একদম ভয় অজ্ঞান হয়ে গেছে। তা বললাম কিছু মানুষের এরকম ভয় না দেখালে হয় না, আপনি তো মানুষের বেশি এখানে বসে খাইলেই পারেন, ওরা তো আর আপনাকে দেখিয়ে খেয়ে ফেলতেছে না, তাই না? তো আমি বকাঝকা করলাম একটু। তো বকাঝকা করার পরে মানে অনেকখানি বকাঝকা করলাম যে আমাকে এরকম জ্বালায় খেতে আসছে, কোনো কথাবার্তা বলে না, কিচ্ছু বলে না, কোত্থেকে আসছে, কিসের জন্য, কিছু বলে না, কিসের জন্য, ফালতু এরকম বকাঝকা করার পর সে কান্না করতে শুরু করলো, তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তো সে তার যে শাড়িটা ছিল শুকনা শাড়ি, সেটাই আজকে আবার পরেছে। ওই শাড়িটা হচ্ছে কি সে কখন পরেছে আমি জানি না, ট্রাকে ছিল, তো সে তার শাড়িটা পরেছে আর আমার দেওয়া জামাটা সে পাশে রেখেছে। তো তার শরীরের যে সুঘ্রাণ, সেই সুঘ্রাণটা জামায় লেগেছিল। তো তার সেই জামাটা আমার সিটের পাশেই রেখেছে। সেই জামা থেকে একটা অদ্ভুত সুঘ্রাণ আসছিল, তার শরীরের সুঘ্রাণ। আমি যখন নাকে নিলাম, এত চমৎকার লাগছিল। তো আমি আবার রেখে দিলাম, কারণ হচ্ছে এগুলো নিম্ন মেন্টালিটির কাজ। আর সেই মেয়েটা আমার কাছে হেল্পের জন্য এসেছে, সে কোনো বিপদে পড়েছে। আমি আসলে কিছু বুঝতে পারছিলাম না। মেয়েটার শরীর ছিল একদম দুধে আলতা, ফর্সা, এবং সে খুব সুন্দরী। তার চেহারার দিকে তাকালে যে কেউ মায়ায় পড়ে যাবে এরকম সুন্দরী। তার চুলগুলো বেশ সুন্দর বড়, এবং তার চেহারা তো মাশাআল্লাহ বলার অপেক্ষা রাখে না, এত সুন্দরী। মানে সে কোনো মেকআপ করে নাই, তারপরে তাকে সুন্দর লাগছিল। তো সে শাড়ি পরে এসে আমার পাশে বসলো। তা আমি সে তখনও কান্না করে যাচ্ছিল। তো আমি তখন তাকে বললাম যে সরি, আমার ভুল হয়েছে, আমি আপনাকে বকাঝকা করেছি, তো আপনি কিছু মনে করবেন না। তো মেয়েটা তখনই আচমকা বলে উঠলো যে আমি কিছু মনে করিনি। এ কথা শুনিয়ে আমি সজোরে ব্রেক কষলাম। আরেকটু হলে প্রায় অ্যাক্সিডেন্টই হয়ে যেত। আমি পাশে দাঁড়িয়ে ব্রেক কষলাম। পেছনে থাকা নাবিল পরিবহনের একটি গাড়ি বললো কি যে এই শালা তুই কি গাঁজা মাজা খাইছিস নাকি, এরকমভাবে এরকম এখানে দাঁড়ায় পড়লি খাসাত করে। তাই বললাম কি যে ভাই সরি। তো ওর মুখ থেকে কথা শুনে এরকম একটা শক খাওয়ার মতো কথা তো হবেই। তো আমি তখন বললাম কি যে তুমি কথা বলছো? তো মেয়েটা তখন কান্না করে বললো কি যে হ্যাঁ, আমি কথা বলতে পারি, এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে আপনার সঙ্গে রেখেছেন। আমাকে আরেকটু হেল্প করবেন, আমি না খুব বিপদে আছি। তা আমি বললাম কি যে এই কথাটা কালকে বললেই পারতে, আজকে এরকমভাবে এরকম বলার মানে কি আছে? একটু হলে তো অ্যাক্সিডেন্ট করে দিতা। তো তখন বললো অ্যাক্সিডেন্ট হতো না, কারণ আমি যেখানে আছি সেখানে কখনো এরকম কিছু হবে না। আমার অলৌকিক ক্ষমতা মানে বেঁচে গিয়েছেন। অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু আমি মূলত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিয়েছি। তো বললাম কি যে মজা করবা না, তুমি বলো তোমার কি সমস্যা, এবং তুমি কেন আমার গাড়ির পেছনে এসে উঠেছো? আর তুমি যে মাথা চাকায় বললা যে তুমি কোনো মানুষ না, তুমি জিন পড়ি, আসলে কি তাই? তো ও বললো কি যে হ্যাঁ, আসলেই তাই। তারপর ও গাড়ির কাচের সঙ্গে মাথা ঠেকিয়ে কান্না করতে শুরু করলো। তা আমি তখন ওকে বললাম যে আমি খুবই দুঃখিত, আমাকে মাফ করে দিও তুমি। হ্যাঁ, আসলে আমি বুঝতে পারিনি যে ঝগড়া করলে তুমি কান্নাকাটি করবে। আসলে একটু রাগ হচ্ছিল যে তুমি কেন আর এতদিন কথা বলছো না কিসের জন্য বলো তো? তো তখন ওই মেয়েটা বললো কি যে তোমার সঙ্গে তোমার হেল্পার ছিল, এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি, বা আমার কিছু সীমাবদ্ধতা ছিল, এই জন্য আমি কথা বলতে পারিনি। তো হেল্পার থাকলে অবশ্য কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন কথা বলতে কোনো সমস্যা নেই। আসলে আমি তোমার কাছে একটু হেল্প চাই, আমাকে দয়া করে তোমার বাড়িতে কয়েকদিন আশ্রয় দাও, আমি তারপর চলে যাবো এখান থেকে। তুমি তো জানো যে আমি তোমাকে বলেছি যে আমি জিন পড়ি, তোমার বাড়িতে আমাকে কয়েকদিন আশ্রয় দাও। তো মনে হচ্ছে আরে পাগল নাকি, তোমার মতো একটা সুন্দরী যুবতী মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে যাই, আমার বউ তো আমাকে কচু কাটা করবে, আমার বউকে তুমি চিনো না। ও তখন বললো যে ভাবিকে আমি বোঝাবো, তুমি চিন্তা করো না। আর ভাবি যা ইয়ে হয় আমি ভাবিকে বুঝায় বলবো, তুমি দয়া করে আমাকে নিয়ে চলো। আমি বললাম কি যে দেখেন আপু, আমি এমনিতে ট্রাক চালাই, আমার এদিকে ওদিকে ঘোরাঘুরি করা লাগে। আমার বউ এমনিতে আমাকে সন্দেহ করে, যদিও আমার বউ আমাকে ভালোবাসে, কিন্তু এমনিতেই সন্দেহ করে যে আমার অন্য জায়গায় অনেক বউ আছে। এখন যদি এই অবস্থায় আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই, তাহলে তো একদম কেলেঙ্কারি। ও তখন বললো যে আসলে আমি একটা বিপদে পড়েছি, না হলে হয়তো আপনার কাছে এরকম সাহায্য চাইতাম না। ও তখন কান্নাকাটি করতে শুরু করলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করবেন না, কিন্তু কি হয়েছে সেটা তো বলবো আমার কাছে। তো ও তখন বললো, বেশ খানিকক্ষণ চুপ করে বললো কি যে আমি খুব বিপদে পড়েই এখানে এসেছি, না হলে হয়তো আসতাম না। ছোটবেলা থেকেই আমি আমার বাবা মার মুখ দেখিনি,
কারণ আমি যখন ছোট ছিলাম তখনই নাকি আমার বাবা মা মারা যায়। আমি যে জিন কাবিলায় বড় হয়েছি, সেই জিন কাবিলার একটা নিয়ম হচ্ছে এখান থেকে কখনো বাইরে বের হওয়া নিষেধ, এবং শুধুমাত্র তাই না, কোনো মেয়ে জিনের বাইরে বের হওয়া নিষেধ। আর এখানে পুরুষতান্ত্রিক সমাজের ব্যবস্থা চলে, পুরুষরা যা বলে সেটাই শুনতে হয়। আমার যে মামাতো বোনরা ছিল, মামাতো বোনরা ছোটবেলা থেকেই ওদের বিয়ে হয়ে গিয়েছে, মানে আমি যখন ছোট ছিলাম ওরা যেহেতু বড় বড় ছিল, তো বড় মামার কাছে আমি থাকতাম। তো মামাতো বোনকে অনেক আগেই ছোট ছোট থাকতে থাকতে বিয়ে দিয়ে দিয়েছে। তো আমাকে বিয়ে দিচ্ছিল না, কারণ হচ্ছে গিয়ে আমাকে দিয়ে মামির ওই বাড়ির কাজ বাজ করাতে সুবিধা হয়, সমস্ত কিছু করাতে সুবিধা হয়। এই জন্য মূলত হচ্ছে মামি আমাকে কখনো বিয়ে দেওয়ার কথা চিন্তা করেননি। ভেবেছিলেন যে আজীবন একটা কাজের লোক পেয়ে গিয়েছে। এই জন্য আমার বয়স আস্তে আস্তে বাড়তে শুরু করে, আমার অন্যান্য মামাতো বোনদের বিয়ে হয়ে যায়, কিন্তু আমাকে বিয়ে দিতে গেলে খরচ হবে, গয়না বানা দিতে হবে, আরও কত কিছু করে দিতে হবে। এই জন্য মামি মূলত হচ্ছে মামাকে ফোর্স করতে জন্য আমাকে বিয়ে শাদী না দেয়, এখানেই রাখে। আর এখানে কোনো একটা কাজের লোকের সঙ্গে বিয়ে দিলে সম্ভবত এখানেই ওরা সারা জীবন আমাদের বাড়িতে কাজ করতে পারবে, এরকম মন মানসিকতা ছিল। আমার আব্বা আম্মা মারা যাওয়ার পর জিন কাবিলায় আমাকে এরকমভাবেই থাকতে দেওয়া হয়, এবং আমি তো চাইলেও এখান থেকে বের হতে পারবো না, বের হলে সমস্যা আছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি তখন কি করব? আমি সেখানে মাটি কামড়ে পড়েছিলাম। প্রায় আমার বয়স যখন একটু যুবতী হয়ে উঠি আমি, তো তখন হচ্ছে গিয়ে আশেপাশে সকলের নজর আমার উপর পড়তে শুরু করে, অন্যান্য খারাপ জিন আছে যারা। তো এখানে তো একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চলে, আমাদের এখানে সমস্ত পুরুষ জিনেরা শাসন করে, তো মেয়েদের এক প্রকার ভোগ্যপণ্য হিসেবে তারা দেখে। তো এরকম পরিস্থিতিতে আমি অনেক অনেক হেনস্থার শিকার হয়েছি। আমার মামা মামি কিছু বলে না। তো আমার মামার এক ভাই ছিল, ভাই বলতে দুঃসম্পর্কের এক চাচাতো ভাই ছিল, মামির এক দুঃসম্পর্কের চাচাতো ভাই ছিল। তো সেই চাচাতো ভাইটা হচ্ছে আমার মামিদের বাড়িতে আসতো। তো আসার পর আমার দিকে বাজে নজরে তাকাইতো। সেই জিনটা ছিল প্রচণ্ড বাজে এবং এক প্রকার খারাপ জিন। তো এত পরিমাণ খারাপ জিন যে সবসময় আমাকে নানানভাবে দেখতো। তো আমি একদিন গোসল করছিলাম ওয়াশরুমে, তো ওয়াশরুমে ও আমাকে উঁকি মেরে দেখতে শুরু করলো। তো ওই দিন আমি চিৎকার চেঁচামেচি করার পর মাম্মি আসলো, এসে বললো কি যে কি হয়েছে? তো আমি তখন বললাম যে আপনার ভাই এরকমভাবে আমার দিকে তাকাইছে, আমি গোসল করতেছিলাম, দেখতেছিল। তো মামি তখন বললো যে তো সমস্যা কি, ভুল কি করছে? নিজের হবু বউকে দেখবে না, ওর দেখার শখ হয়েছে সেজন্য দেখছে। আমি বললাম কিছু হবু বউ মানে? তখন মামি বললো কি যে ওর সঙ্গে তোর বিয়ে ঠিক করছে এবং কয়েকদিন পরে তোর ওর সঙ্গে বিয়ে হবে, তো সেহেতু ও তোর শরীরে দেখলে কি হয়েছে, কোনো তো সমস্যা নেই, তাই না? তা বললাম যে মামি আমি ওনাকে বিয়ে করবো না, উনি বেশ বাজে একজন লোক এবং খারাপ একজন জিন, যে আমি ওনাকে বিয়ে করবো না। তো উনি আবার আমাকে পছন্দ করতো। আমার পরে আমি বাথরুম থেকে বের হওয়ার পরে আমি সেজন্য তর্কাতর্কি করতেছিলাম, তো উনি তখন সেই ঘরের ভিতরে প্রবেশ করলো। তো মামিকে বললো কি যে মামি আজকে ওকে নিয়ে যাই। তো মামি বললো কি স্যার নিয়ে যা, তোর হবু তুই নিয়ে যা। তো আমার হাত ধরলো, হাত ধরে বাইরে টান টেনে নিয়ে যাচ্ছিলো। তাই আমি বললাম কি আমি যাবো না, তাই বলে তাকে একটা থাপ্পড় মারলাম। তো মামা তখন চলে আসছিল বলে কেউ কিছু বলে নাই। তো ওই রকম করে সে প্রায় দিনই আমাদের বাড়িতে আসতো এবং এসে আমাকে নানানভাবে টর্চার করতো, মানে আমাকে নিয়ে যেতে চাইতো, আমার শরীরের নানান জায়গায় ছুতো, যা কিনা আমার কাছে খুব খারাপ লাগতো। এত পরিমাণ কষ্ট হতো আমার কাছে যে আজকে আমার বাবা মা বেঁচে থাকলে হয়তো এরকমটা হতো না। একে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমি কাজ করতাম মামিদের হয়ে, মামিদের ঘরের সমস্ত কাজ করতাম, জিনেদের সংসারিক যেসব কাজ থাকে সেসব কাজ করতাম। আর ওইদিকে ওই জিনটা হচ্ছে গিয়ে আমার কাছে আসতে এসে এবং ওরকম অশ্লীল কাজকাম করতো। একদিন রাত্রিটা একদম পুরো হয়ে গেল, মানে একদম এক্সট্রিম লেভেলে চলে গেল। বিষয়টা এমন ছিল, আমি রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম আমার কক্ষে, তো ওই টাইমে জিনটা কেউ একজন আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে সেটা আমি বুঝতে পেরেছি, কারণ দরজা লাগানোর শব্দ হয়েছে। তো আমি তখন দেখলাম কি যে সেই জিনটা যে কিনা আমাকে পছন্দ করে এবং এক প্রকার নোংরা জিন আমার মামির ভাই, সে তখন রুমের ভিতরে আসে, এসে আমার কাপড় চোপড় খোলা শুরু করে। তো আমাকে এক প্রকার অর্ধনগ্ন করেই ফেলেছে, একদম ভেতরের আন্ডারওয়্যার পরা ছিল। ওই অবস্থায় সে আমার শরীরের উপর চেপে বসে। তো আমি তো তার শরীরের সঙ্গে পেরে উঠতে পারছিলাম না কোনোভাবেই। তো আমি যে কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো তখন প্রায়ই আমার ইজ্জত একদম শেষ করেই ফেলবে, একদম খুব শক্তপোক্ত করে ধরে রেখেছে। তো আমি কিছু করতে পারছিলাম না। তো ওই মুহূর্তে মামা হচ্ছে গিয়ে চলে আসে, মামা চিৎকার চেঁচামেচি শুনে মামা এসে তখন আমাকে উদ্ধার করে, আমাকে বাঁচায়। তো মামা তখন বলে যে কী হচ্ছে এইসব, তুমি এখানে কীভাবে ঢুকছো, আর তোমার এত বড় আসপর্দা। তো মামা মামির উপর কিছু বলতো না। আমি তখন বললো কি যে ওকে আমি পাঠাইছি, ওর হবু বউ না, তো হবু বলে কেউ করতে পারবে এগুলো। তো মামি বললো কি যে আমি যেটা বলবো সেটাই, ও তোমার মেয়ে রাজি হচ্ছিল না, তার কারণে এরকমটা আমি নিজে করাইছি। তো মামা আমাকে তখন বললো যে তুই রাজি হয়ে যা, ওকে বিয়ে করতে রাজি হয়ে যা, ওর সঙ্গে থাক, ওদের তো ধন সম্পদ আছে, ওরা বেশ ভালো, তুই রাজি হয়ে যা, অন্তত পক্ষে এখান থেকে তো যারা পাবি। তো আমি তখন বুঝতে পারছিলাম যেরকম একজন বখাটে জিন যাকে আমি বিয়ে করব, এটা কখনো সম্ভব না ওকে বিয়ে করার। তার থেকে ভালো আমি বরঞ্চ কাবিলা থেকে পালায় যাই,
সেটাই আমার জন্য ভালো হবে। তো আমি তখন পালানোর সুযোগ খুঁজতে শুরু করলাম এবং আমাদের জিননগরী থেকে তো পালানো নিষেধ। এখান থেকে পালানোর কোনো সিস্টেম নাই, কারণ চারিদিকে সমস্ত জিনেরা সবসময় পাহারা দেয় এবং এই কাবিলার সিস্টেমই হচ্ছে এটা। আমাদের যে সর্দার ছিল, আমি যে সর্দারের কাছে যে বিচার দিব, সর্দারও বিচার নিবে না, কারণ হচ্ছে ওই যে জিনটার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, ওই জিনটা হচ্ছে কি এলাকার প্রভাবশালী এবং সে সর্দারের কাছের লোক, তো সে তো সর্দার কিছু বলবে না। তো আমার তো আর কিছু করার নেই, আমি দিনরাত কান্নাকাটি করতাম, আমার খুব খারাপ লাগতো, আমি যে কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো যেদিন হচ্ছে কি আমার বিয়ে ছিল, আমার বিয়ে ঠিক হলো, তো সকলে আসবে, আমাকে সাজানো গোছানো হয়েছে, আমাকে নানানভাবে পোশাক টোশাক পরানো হয়েছে, সব পোশাক পরে বিয়ে শাদী করা হয়। তো সেসব পোশাক পরানো হয়েছে, বেশ ভালো মতো সাজানো হয়েছে। তো ওই মুহূর্তে হচ্ছে কি আমি একটা সুযোগ পেলাম, আমার এক বান্ধবী ছিল, আমি বান্ধবীকে মাঝে মধ্যে শেয়ার করতাম যে এরকম ঘটনা আমি কী করবো, বান্ধবী কিছু বুঝতে পারছি না। তো তখন বললো কি যে শোন, আজকে সুযোগ পাইছি, আজকে চল তুই আমার সঙ্গে, তুই তোকে আমি কাবিলা থেকে বের করে দিব এবং তুই এখানে ফিরে আসিস না কখনো, অন্য কোথাও কি যদি থাকতে পারিস তাহলে সেখানে গিয়ে থাক। তো তখন আমি ওর সাহায্য নিয়ে কাবিলা থেকে বাইরে বেরিয়ে আসি। তো আসার পর ওরা আমাকে তাড়া করে এবং আমি এখানে এসে আপনার ট্রাকের ভিতরে লুকাই। আপনার ট্রাকে তো তাম্বুটা আনানো ছিল উপরে, তো এর ভিতরে লুকানোর পর ওরা আমাকে আর দেখতে পাই না। তো আমি সেখানে কাঁচা মাংস ধরে বসেছিলাম এবং বেশ খানিক্ষণ পর আপনাদের সঙ্গে আমার দেখা হয় এবং আপনাদের সঙ্গে আমি এরকমভাবে কথা না বলে এক প্রকার মানে সেফ থাকার চেষ্টা করছিলাম, যে আপনাদেরকে বললে তো আপনারা কোনো কিছু মনে করবেন হয়তো বা নামাই দিবেন বা বিশ্বাস করবেন না। তো আমি আসলে বুঝতে পারি যে কী করব। তো আচমকা হঠাৎ করে মনে হয়েছে যে আপনি একজন ভালো মানুষ এবং আপনার সঙ্গে কথা বলা উচিত এই বিষয়ে, নিশ্চয়ই আপনি আমাকে হেল্প করবেন। তো মেয়েটা কান্না করছিল, আমাকে এসব কথা বলছিল। তো আমি নেহাত খুব বেশি খারাপ লোক না, আমি একজন ট্রাক ড্রাইভার হলেও ভালো মানুষ আর কি, সেটা আমি নিজে বিশ্বাস করি। তো ওর কথা শুনে তখন আমার মনের ভিতরে একটা সিম্পেথি কাজ করতে শুরু করলো। তো আমি তখন নীলফামারীতে ডিমলাতে হচ্ছে মাল আনলোড করলাম, ও তখন আমার পাশে বসেছিল, ওই রাত সকালবেলা মাল আনলোড করলাম। তো ওইখান থেকে সরাসরি হচ্ছে আমার বাড়িতে যাব, সেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আমি মাল আনলোড করে আমার তখন মন খারাপ ছিল। তো সকালবেলা আমি একটা জায়গায় নেমে ওনার নাস্তা করলাম, ও খাবার খেলো। তো আমি তখন ওকে বললাম যে দেখো, তুমি স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করো, কোনো কিছু করার দরকার নেই বা অদৃশ্য হওয়ার দরকার নেই, ঠিক আছে? স্বাভাবিক মানুষের মতো থাকো, আর মানুষের দুনিয়ায় যেহেতু এসেছো মানুষের সঙ্গে চলাফেরা করো, আশা করি তোমার সমস্যা হবে না। আমি আমার বউকে ফোন দিয়ে বলে দিচ্ছি আমি তোমাকে নিয়ে আসতেছি। তো ওই মুহূর্তে আমি আমার বউকে ফোন দিলাম। তো আমি বললাম যে হ্যালো, আমি আমার সাথে করে একটা মেয়ে নিয়ে আসতেছি, আমি এসে তোমাকে বাকিটা বলবো, ঠিক আছে? সব ঘটনা তোমাকে বাসায় এসে বাড়ি এসে বলবো। তো আমার বউ তখন কোনো কথা বললো না। আমি জানি যে আমি যদি সত্যবাদী থাকি বা সত্য কথা বলি তখন ও কিছু বলে না, কিন্তু মিথ্যা কথা বললেই হচ্ছে গো তখন তেড়ে আসে আমাকে আমার দিকে। তো আমি তখন ওকে নিয়ে আমাদের যে বাড়ি ছিল, গাড়িতে উঠলাম, গাড়িতে প্রায় অনেকক্ষণ গাড়ি চললো। আমাদের বাড়ি যেতে এখান থেকে সময় লাগে বেশ খানিকটা। তো প্রায় 3টার দিকে আমি বাড়ি পৌঁছালাম। বাড়িতে যাওয়ার পরে মেয়েটা যখন নামার পরে ওকে কেউ দেখতে পাচ্ছিল না, আমি সেটা জানতাম। আশেপাশে মেয়ে মানুষ ছিল অনেকে আমার বউয়ের সঙ্গে, আশেপাশে যেহেতু ওরা মহিলারা থাকে, তো আমার সঙ্গে যদি কোনো মেয়ে যেতে দেখে অবশ্যই মহিলারা কথা বলা বলি করবে। তো তখন নিজের ইচ্ছাতে অদৃশ্য ছিল, আমি বলিনি অদৃশ্য হতে। তো যখন ঘরের ভিতরে ঢোকার পরে আমার বউ তখন হাসি মুখে আসছে, কারণ প্রায় 15-20 দিন পরে আমি বাড়িতে আসছি, এসে সপ্তাহ খানিক থাকবো এখানে। তো আমি তখন বললাম যে কেমন আছো হাসি, আমার বউয়ের নাম হচ্ছে হাসি। তো ও সবসময় হাসি হাসি থাকে বলে ওর বাড়ি নেওয়ার জন্য আমাকে হাসি নাম দিছিল। তো ও তখন বললো যে কী ব্যাপার, তুমি না বললো তোমার সঙ্গে একটা মেয়ে নিয়ে আসবা, আয়সা বলবা সমস্ত কাহিনী। তো আমি বললাম যে নিয়ে আসছি, তো এই যে তোমার পাশে দাঁড়ায় আছে। তো আমি বললাম যে আমার পাশে দাঁড়ায় আছে মানে কী বলতেছো, কিছু তো বুঝতে পারতেছি না। তো আমি তখন বললাম যে তুমি দেখা দাও, এরকম ইয়ে করো না, আমরা ঘরে চলে আসছি, এখন কেউ দেখতে পারবে না। তো ওই মুহূর্তে আস্তে আস্তে করে হাসির সামনে এবং আমার সামনে একটা অবয়ব আস্তে আস্তে দৃশ্যমান হলো এবং আমি তো দেখতে পাচ্ছি আগে থেকে, হাসি সেটা দেখতেছে। তো আচমকা তার সামনে একটা মেয়ে আচমকা চলে আসছে, মানে কোনো অলৌকিকভাবে আর কি, সেটা দেখে হাসি ভয় পেয়ে পিছনে পড়ে গেল, বললো ও আল্লাহ গো মাগো, তারপরে সে পেছনে পড়ে গেল। ওই পরি মেয়েটার নাম হচ্ছে আলিয়া, তার নামই জিজ্ঞেস করা হয়নি, আমি তাকে আসার সময় নাম জিজ্ঞেস করেছিলাম। তো সে বলে গেছে আলিয়া ওকে ধরে ফেলেছে সাথে করে। তো ধরার পরে আমি বললাম কি যে বউ তোমাকে সমস্ত ঘটনা বলছে, আগে ভিতরে চলো। তো ঘরের ভিতরে গেলাম, আলিয়া তখন পাশের একটা সিটে বেঞ্চে বসেছিল, আলিয়ার পরনে শাড়ি পরা এবং আলিয়া আলোর থেকে অনেক বেশি সুন্দর, এত বেশি সুন্দর, হাসির থেকে অনেক বেশি সুন্দর। তো হাসি তখনও ভয় পেয়ে আছে এবং বলছে যে এটা কি। তো আমি তখন সমস্ত ঘটনা ওকে বললাম।
তো বলার পর হাসি তখন একটু চুপচাপ করে বসলো এবং বসে তখন ও একটু স্বাভাবিক হলো, কারণ মেয়ে মানুষ তো একটু ভয়টাই পায়। তো তখন হচ্ছে গিয়ে হাসি প্রেগনেন্ট ছিল। তো ও তখন বললো কি যে বোন, তোমাকে আর কি বা হেল্প করতে পারি, কিন্তু তোমার সেই জিন হবু বর যদি এখানে চলে আসে তখন তো আমাদের ক্ষতি করবে, তাই না? তো ও তখন বললো কি যে না, আমাদের আর কোনো ক্ষতি করবে না, আমি খবর পেয়েছি ও আমার পেছনে আর আসবে না। কারণ ওই যে কাবিলা থেকে বাইরে বের হওয়া নিষেধ আছে, বিশেষ করে মেয়েদের বেশি বের হওয়া নিষেধ। তো আমি যদি বের হয়ে চলে আসছি, ও আমাকে আর সমাজে নিতে পারবে না, সেজন্য হয়তো ও আর আসবে না, সে তো ওই বিষয়ে চিন্তা করবেন না। তো তখন বললো কি যে যদি না যেতে পারে তাহলে সারা জীবন তো তোমাকে মানুষের এখানে থাকতে হবে। তো ও তখন বললো কি যে কিছু করার নেই, এখন কি করবো, আমার তো আর ওইখানে ফিরে যেতে পারবো না। এমনও না যে ওখানে আমার বাপ মা আছে, আমার কেউ নয়, আমি একজন এতিম। তো সেহেতু আমি তো সেখানে ফিরে যেতে পারবো না, দেখি অন্য কোনো কাবিলায় যদি জায়গা পাই সেখানে গিয়ে থাকবো। তো তখন আমার যে বউ আছে সে বললো কি যে শোনো, তোমাকে আর কোথাও যাইতে হবে না, তুমি এখানেই থাকবা, এখন থেকে তুমি আমাদের এখানে থাকবে এবং এখানেই আমার বোনের মতো করে থাকবা, ঠিক আছে? আমি তোমাকে এখানে চিরদিনের জন্য জায়গা দিলাম। তো আমার বউয়ের মনে যে এত বড় জায়গা আছে সেটা আমি আসলেই কল্পনা করতে পারিনি। আমার বউ সবসময় এখানে একাই থাকে, আমার বাপ মা বেঁচে নাই। তো সেই হিসাবে ও একজন ছোট বোন পাইলো যে কিনা এখানে থাকবে। তো আমি তখন খুশি হয়ে গেলাম, খুশি হাসিকে জড়াই দিলাম, বললাম যে তুমি একটা বউয়ের মতো কাজ করছো, একটা বোনের মতো কাজ করছো, আমার কাছে খুব ভালো লাগছে। ও এখানে থাকুক, আমাদের এখানে ইয়ে করুক, কোনো সমস্যা নেই আমার। তো আলিয়া তখন কান্না করলো, বললো কি যে মানুষ যে এত ভালো হয় আমি জানতাম না, যদি জানতাম তাহলে মানুষের দুনিয়ায় আগেই চলে আসতাম ছোটোবেলায়। তো আপনি অনেক ভালো। তো এই কথা বলার পরে আমি বললাম যে আরে না, কি বলেছেন ভালো, তুমি থাকো এখানে। আর বউ, খাওয়া দাওয়া কী ব্যবস্থা করছো, আমাদের কিন্তু ক্ষুধা লাগছে। তো তখন বললো কি যে খাওয়া দাওয়া করছি তো, বড় মাছ রান্না করছি, আর তুমি তো বাজার সদাই নিয়ে আসছো, রাত্রেবেলা রান্না করবো, ঠিক আছে? আর বাজারে গিয়ে এই জিনিসপাতিগুলো নিয়ে এসো। আর ওর তো জামা কাপড় মনে হয় নাই, আমার জামা কাপড় তো লাগবেও না, ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে এসো। তা বললাম কি যে ওর একটা জামা কিনে দিয়েছিলাম আমি রাস্তায় থাকতে, আর ওর একটা শাড়ি আছে, তোমার শাড়ি পরতে দিও, শাড়ি তো পরতে পারবে নাকি? তো বললো কি যে ব্লাউজ তো লাগবে না। তো আলিয়া তখন বললো আপা, আমার সবই অ্যাডজাস্ট করে নিও, আপনি চিন্তা করবেন না। তারপর হচ্ছে কি এরকম বাজার সদাই করে আমরা খেতে বসলাম রাত্রেবেলা, খাওয়া দাওয়া শেষ করে। তো আলিয়া তখন সেখানে বসে আছে। তো এক চাচি আসলো, চাচি আসার পরে সে তো আলিয়াকে দেখতে পাচ্ছিল না। তো আমরা সকলে তখন হেসে দিলাম। তো চাচি বললো কি যে কী হয়েছে? তো চাচি বললো কি যে কিছু হাসিস কেন তোরা? তো আমরা বললাম যে না চাচি কিছু না। তো আমার বউ ওকে জানিতে আসলে সেগুলো দিয়ে পাঠিয়ে দিল। তার মানে বোঝা গেল যে আলিয়াকে কেউ দেখতে পাবে না, শুধুমাত্র আমরা তিনজন ব্যতীত। তো ওই মুহূর্তে ওই আসছে, হেল্পার এনামুল আসছে। এনামুল আসার পর সে বলতেছে ওস্তাদ, আপনি নাকি আসছেন শুনলাম। তা বললাম কি যে শয়তান, তুই যে আমাকে ছেড়ে চলে গেছিলি, কেন গেছিলি? তো এনামুল আবার ওরা দেখতে পারতেছে। এনামুল দেখে বললো কি যে হায় আল্লাহ, এই মেয়ে এখানেও চলে আসছে। তো এনামুল বললো কি যে কি রে এনামুল, ভয় পাচ্ছিস নাকি? ভয় এখানে। তো ভাবিকে এনামুল বললো কি যে ভাবি, তুমি এই মেয়েকে চিনো, দেখতে পারতেছো? তো আমি তো মনে করছিলাম যে ভাই তোমার ফাঁকি দিবে, ফাঁকি দিয়ে এখানে না রাখবে, কিন্তু ভাই তো তোমাকে বলে দিচ্ছে সমস্ত কথা। তো এনামুল বললো কি যে কী কথা বলতো? তো এনামুল যা বলছিল আমি তো তাই বললাম। তো বলে কি আচ্ছা ঠিক আছে, সব জানি, বয় খেতে বয়। তো রাত্রেবেলা এখানে খেতে বসলো এনামুল, এবং ওইখানে হচ্ছে গিয়ে মেয়েটা হচ্ছে গিয়ে থাকতে শুরু করলো এখানে। তো এরকম করে কিন্তু বেশ খানিকটা সময় কাটলো। তো মেয়েটা এখানে এরকমভাবে ছিল, এরকমভাবে পড়ে আছে। তো সব মিলিয়ে লাস্টে আমার বউয়ের কাছ থেকে এরকম একটা কথা আমি শুনবো আমি আসলে ভাবতে পারিনি। আমি যেদিনকে চলে আসবো সেদিনকে আমার স্ত্রী আমাকে ডেকে বললেন কি যে মাসুদ, আমি তোমাকে একটা কথা বলবো, সেটা তুমি কতখানি মানবা জানি না, তবে এটা তোমার কাছে আমার অনুরোধ থাকবে। আমি জানি যে কোনো স্ত্রী হয়তো এমনটা করে না, এবং তোমার মতো স্বামী পাওয়া হয়তো সকলের ভাগ্যে হয়তো জোটে না, কিন্তু আমি সেরকম একটা স্বামী পেয়েছি। আমি তোমার কাছে অনুরোধ করব, যেহেতু এলাকার মানুষজনও এগুলো দেখে অনেক কিছু বলে, সেসব বিষয়ে না আমি মাথা না ঘামালাম, কিন্তু এই মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে বা তার একটা পার্মানেন্ট ছাদের দিকে চিন্তা করে আমি তোমাকে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে তুমি আলিয়াকে বিয়ে করো। এবং এটা আমার ইসের জন্য বলছি না, কারণ হচ্ছে কি আলিয়া একটা পরী, একটা অসহায় মেয়ে, আমি সেটা জানি, কিন্তু তুমি যদি তাকে বিয়ে করো তাহলে হয়তো সে একটা ছাদ পাবে, আর আমিও একটা বোন পাবো যে কিনা এখানে থাকবে। শুধুমাত্র সপ্তাহখানিকের পরিচয় না, বরঞ্চ আলিয়াকে দেখে আমার মনে হয়েছে সে বেশ ভালো, এবং জিনপরিরাও যেরকম ভালো হয় সেটা আমি আসলে কখনো বিশ্বাস করিনি, কিন্তু আলিয়ার সঙ্গে কয়েকদিন কথা বলে ওর সঙ্গে মিশে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ওকে আমার সতীনী হিসেবে পেতে আমার কোনো আপত্তি নেই বা কোনো সমস্যা নেই। তো এই মুহূর্তে আমি আসলে এটা বলা ছাড়া কোনো কিছু বলতে পারছি না। তো আমি তখন বললাম যে হাসি, তুমি কি বলতেছো? ওকে আমি কিভাবে বিয়ে করব? আর ও সব ভালোবাসা তুমি বন্টন করে দিবা, তোমার ভালোবাসা? তো তখন বললো কি যে না, ভালোবাসা বন্টন হবে না,
আমি জানি যে আলিয়াকে তুমি খুব ভালো রাখবে এবং আমরা দুই বোন বেশ ভালো থাকবো এখানে, আর ওর এখানে একটা ঘর হয়ে যাবে, এবং ও যে একটা জিন পরি বা ওর যে একটা পরিচয়হীন সেটা যেন না থাকে সেই জন্য। তো আমি জানতাম যে আমার বউ একটু বেশি সরল সোজা, বেশি ভালো মনের, কিন্তু এতটা ভালো মনের সেটা আমি কখনো ভাবিনি। তো যাই হোক, ওই রাত্রেবেলায় যাওয়ার আগে আমি তো যেতে চাইছিলাম, কিন্তু ওই রাত্রেবেলা যাইনি। তো ওই রাত্রেবেলায় আলিয়ার সঙ্গে হচ্ছে কি আমাকে বিয়ে দেয়, এক হুজুর থেকে কলেমা পড়ে বিয়ে দেয়। আর এটা বলা বাহুল্য যে আলিয়ার সঙ্গে কখনো আমাদের সন্তান হবে না, সেটা আমরা জানি, কারণ হচ্ছে সে একটা জিন আর আমি একটা মানুষ, কোনোদিন ওর সঙ্গে সন্তান হবে না। তো সেই হিসাবে ও আলিয়া আমার যে সন্তান হবে ভবিষ্যতে তাকে খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবে, এবং সব মিলে ওরা দুই বোনের মতোই মিলেমিশে থাকতে শুরু করে। তো এখন পর্যন্ত ওরা দুই বোন এমনভাবে থাকে যেন ওদের মধ্যে কখনো ঝগড়া নাড়ায় কোনো কিছু হয় না, কোনো সময় কোনোদিন কোনো কিছু হয়নি। ইভেন আলিয়া পর্যন্ত, সে যে একটা জিন এবং একটা পরি মেয়ে, সে যে আমার সঙ্গে আছে, আমি তার হাজব্যান্ড বা এই পরিচয় সেখানে আছে। তো সব মিলিয়ে তাদের মধ্যে এত সুখ শান্তি, আলিয়া আমার বাসা আসার পর আরও বেশি সুখ শান্তি বয়ে গিয়েছে। অন্যরকম একটা সমৃদ্ধি আমাদের ঘরের ভিতরে কাজ করে সবসময়। তো এগুলো দেখে আমার ভালো লাগে। আমি এখনও ট্রাক চালানোর কাজ করি। তো আমার কাছে তো হাসি সবসময় আসতে পারে না, কিন্তু আলিয়া সবসময় আমার কাছে চলে আসে, কারণ ও তো একটা পরি, ও চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে। ইভেন এমন হয়েছে যে ও হাসিকে নিয়ে, মানে আমাকে দেখতে ইচ্ছে হয়েছে, ও হাসিকে নিয়ে আমার সন্তানকে নিয়ে ও চলে আসে। আমাদের বাড়ি হচ্ছে কি মানিকগঞ্জে। তো মানিকগঞ্জ থেকে আমি তখন আসি হয়তো ঠাকুরগাঁও আসি বা এদিকে চট্টগ্রামের দিকে আসি, আল্লাহ মাবুদ জানে কেমনে করে ও হাসিকে নিয়ে, তারপর হচ্ছে আমার যে একটা মেয়ে সন্তান আছে ওকে নিয়ে সেইখানে চলে আসে আমার সঙ্গে দেখা করার জন্য। তো এইগুলো ঘটনাগুলো আপনার কাছে অলৌকিক মনে হতে পারে, তো আসলেই অলৌকিক ঘটনা আমার কাছেও, কিন্তু আসলেই এরকম একটা ঘটনা যে আমার সঙ্গে ঘটবে বা এরকমটা হবে আমি কখনো ভাবিনি। তো সব মিলিয়ে আমার জীবনটা এরকমভাবে বদলে যায়, এবং এদের দুজনকে নিয়ে আমি এখন বেশ সুখী আছি, বেশ আনন্দে আছি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ কন্টিনিউ আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। দ্য মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।